নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হলো কাপল থেরাপি। কাপল থেরাপিতে না এসেও শুধুমাত্র এই ভিডিওটা দেখেই কিন্তু আপনার থেরাপি হয়ে যাবে। জীবনে সবথেকে বেশি সময় আমরা এই বিবাহিত জীবন নিয়ে অতিবাহিত করি এবং এই জীবনটা যদি আমাদের কাছে সুখকর না হয়, ভালো না হয়, সন্তানের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হয় না, বাবা মার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে পারি না এবং তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফকেও ভালো করতে পারি না। সেই কারণে আজকের ভিডিওটার কথা মনে হলো এবং আমি চেম্বারে বসে আছি, জাস্ট একটু আগেই একটা কাপল থেরাপি করছিলাম এবং তখনই মনে হলো, এবং তিনি এত দূর থেকে আমার কাছে অফলাইনে আমার চেম্বারে এসেছেন, আমার তখন মনে হলো যে আমাদের বোধহয় কাপল থেরাপি নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার প্রয়োজন রয়েছে। আমার বরাবরই উদ্দেশ্য থাকে, আপনারা জানেন যে আমি চাই প্রত্যেকটা মানুষকে আমার এই সেশনগুলোর মধ্যে দিয়ে, আমার এই ফেসবুক পেজের মধ্যে দিয়ে বা ইউটিউবের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে ভালো রাখতে চাই, ভালো রাখার চেষ্টা করি। আজকে যে পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো থেকে আপনারা বুঝে যাবেন যে কাপল থেরাপিতে অ্যাকচুয়ালি এটাই হয়, এই ব্যাপারগুলোই বোঝানো হয়। এবং আজকের এই সেশন ভিডিওটা শোনার পর হয়তো অনেকেরই কাপল থেরাপি করারই প্রয়োজন হবে না এবং এত দূরের থেকে ছুটে আসতেও কিন্তু হবে না। প্রথমত হচ্ছে, আমাদের একটা কনসেপ্ট থাকে, আমার পার্টনার, তার সাথে আমার ভয়ঙ্কর একটা মিল হবে। এখানটায় না একটা বড় করে ক্রস করে দিন তো। এই ভাবনাটা যদি হয় যে আমার পার্টনারের সাথে আমার মিল হবে সব দিক থেকে, তাহলে আমার মনের ওপর চাপ পড়বে। বিয়ের আগে, প্রি ম্যারিটাল থেরাপির আগেই বুঝে নিতে হবে আমি আলাদা একটা ব্যক্তিত্ব, আমার পার্টনার আলাদা একটা ব্যক্তিত্ব, এবং এই দুটো মানুষ যখন আমরা এক ছাদের তলায় থাকছি, কখনোই আমাদের সব বিষয় মিল হবে না। কিছু মিল আর বেশিরভাগটা অমিল নেই, কারণ তার বড় হয়ে ওঠা, তার প্যারেন্টিং, তার অভিভাবকত্ব, তার কালচার টোটালি ডিফারেন্ট ফ্রম মি। এটা আগে বুঝে নিতে হবে, আমার থেকে সম্পূর্ণ আলাদা এবং তার থেকেও সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের জন্যই বলছি। কখনোই আমরা বিয়ের পর হাজব্যান্ডের সব কিছু পরিবর্তন করার দায়িত্ব আমার নেই, ওয়াইফেরও পুরোপুরি আমার মতোই চলবে, সেই ভাবনাটা দিয়ে কিন্তু আমাদের অশান্তি শুরু হয়। বেশিরভাগটা খেয়াল করে দেখুন, আমাদের অশান্তির এটাই প্রথম কারণ হচ্ছে, আমি মনে করি আমার পার্টনার সব কিছু আমার মতো করে করবে, আমার মনের মতো হবে, এবং সেটা না হলেই গণ্ডগোল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আদর্শ, রিল বলুন, ভিডিও বলুন, ফেসবুকে বিভিন্ন ভিডিওগুলো দেখা যায়। একটা আদর্শ স্বামী বা স্ত্রীকে তুলে ধরা হয়, আদর্শ বলে স্বামী স্ত্রী কিচ্ছু হয় না। যেমন আমি বলি, বাবা মা আদর্শ বলে কিছু হয় না, হয়তো আমরা ভেবে নিই, কিন্তু আদর্শ স্বামী আদর্শ স্ত্রী বলে কিচ্ছু হয় না। যেটা হয় সেটা হলো অনেকটা মনের মতো হলো, বা অনেকটা আমি যেটা চাইছি সেই রকম মতো হলো। এই কারণে কিন্তু আমাদের আরেকটা সমস্যাও দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে যেরকম স্বামী বা স্ত্রী দেখতে পাই, আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড সেই রকমই হবে। এই অ্যাটিটিউডটা, এই ভাবনাটা আমার মনের মধ্যে আমাকে গেঁথে দেয়। আমার ভাবনা আমার মনের মধ্যে এটাকে গেঁথে দিচ্ছে যে আমার হাজব্যান্ড তো তাহলে এরকম নয়, বা আমার ওয়াইফ তো এরকম নয়। এইখানটায় কিন্তু আমাদের একটু ভালো করে আলোকপাত করতে হবে, এই জায়গাটাতে আমাদের একটু বেশি করে চিন্তা করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে এটা সবটাই কিন্তু দেখানো, আপনাকে দেখাবে, আমাকে দেখাবে বলেই এটা আমাদের সামনে তুলে ধরানো হচ্ছে। এই দেখানোর পৃথিবীতে আমাদের যদি ভাবনাটা থাকে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফও এরকম হবে, হয় না। সেটা মাথায় রাখতে হবে, এই চাপটা একেবারেই নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে, সংসার মানেই 50-50। এটা অনেক সময় বলে আমার 50 দায়, ওর 50 দায়। না, সংসার মানে কখনো 50-50 হয় না। সংসার মানে 100, সেই 100-র কখনো 60 আপনি, 40 তিনি, 30 আপনি, 70 উনি। এইরকমভাবে কখনো কখনো জীবনে, এটা তো কোনো গেম নয় যে একটা সময় ধরে হয়ে শেষ হয়ে গেল, জিতে গেলাম বা হেরে গেলাম। এটা একটা গোটা জীবন। এখানে কখনো 50 আমার, কখনো 50 তোমার হতেই পারে, কখনো 60 আমার, 40 তোমার, কখনো 60 তোমার, 40 আমার। এই রকম রেশিওতে চলে। যেদিন আপনি ডাল সেদিন হাজব্যান্ডকে একটু বুঝতে হবে, যেদিন হাজব্যান্ড ডাল সেদিন আপনাকে একটু বুঝতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আরেকটি বিষয়, রেসপন্সিবিলিটি। হ্যাঁ,
মানুষটা কতটা রেসপন্সিবল সব দিক থেকে, এটা অর্থনৈতিক দিক থেকে, সংসার করার দিক থেকে, বাচ্চা কাচ্চার দিক থেকে, ফ্যামিলি পার্সনদের কাছ থেকে কতটা রেসপন্সিবল, সেটা কিন্তু প্রথমেই আমরা বুঝে যেতে পারি দুই একটা ঘটনার মধ্যে দিয়ে। এই রেসপন্সিবল পার্সন না হলে ডেফিনেটলি একটা সমস্যার জায়গা তৈরি হয়। কিন্তু সবসময় আমার এটা মনে রাখতে হবে যে আমি 50 করছি এবং ওর থেকে আমি 50ই চাইছি, না, এটা হয় না সর্বক্ষেত্রে। কখনো আমি 50 চাইছি বটে, কিন্তু আমি কখনো 60ও দিতে হতে পারে, এবং একটা সময় দেখা যাবে সে কখনো কখনো 80ও দিয়ে দিয়েছে, আমি হয়তো 20 দিলাম। এই রেশিওটাও কিন্তু মাথায় রাখতে হবে। সব দিক থেকেই আমি কিন্তু এই রেশিওটা মাথায় রাখতে বলছি আপনাদের কাছে, যাতে এটা সুবিধে হয় নিজেদের। মানে সবসময় আমি এটা করছি তুমি এটা করো, এই ভাবনাতে যদি আমরা সংসার করি, এই ভাবনাতে যদি আমরা জীবন কাটাতে যাই, তাহলে কী হবে বলুন তো, অঙ্ক মেলাবার মতো হলো না কাটা, সেটা হয় না, সেটা করা উচিত নয়। সেটা হলেই কিন্তু ডিভোর্স রেট ডে বাই ডে বাড়ছে, এবং ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবাংলায় কিন্তু তৃতীয় স্থান বোধহয় অধিকার করে আছে, আমার যতদূর সার্ভেটা মনে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে এই বিষয়ে আরেকটু বেশি করে কনসিয়াস থাকতে হবে। ব্লেম গেম, আমি বারবার বলি, ব্লেম দেওয়ার অভ্যেসটা, দেখবেন এই ব্লেম দেওয়ার জন্য আমার বোন খারাপ, আমার দিদি খারাপ, আমার ভাই খারাপ, আমার মা খারাপ, আমার বাবা খারাপ, আমার বাবা আমাকে এই করেনি, আমার মাকে এই করেনি, এটাও না একটা ভাবনা চিন্তা ছোটোবেলা থেকে। এটা আমি বারবারই বলি, প্রত্যেকটার সাথে জড়িত। এই যে ডিসস্যাটিসফাইড কাপল, তাদের কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন প্যারেন্টিংয়ের মধ্যে দিয়েই তারা বড় হয়েছে। এই যে সব সময় সব দোষ তোমার, আমি যখন থেরাপি করি তখন যত হাজব্যান্ডের কথা ওয়াইফকে বলছি, ওয়াইফের কথাটা হাজব্যান্ডকে বোঝাবার চেষ্টা করছি, তখনই কিন্তু বা হয়তো ডিরেক্টলি বলছি যে এই জায়গাটাকে যদি একটু রেকটিফাই করা যায়, যদি এরকম বা, সঙ্গে সঙ্গে কিন্তু তারা পার্টনারের যত খারাপ দিকগুলো আছে সেগুলোকে নিয়েই বারবার আলোচনা করছে। এবং পার্টনারের সমস্যা সব সময় আমাদের হাতটা কিন্তু পার্টনারের দিকে রয়েছে। আমরা কি কখনো নিজের সমস্যার কথা ভাবি না। আমরা কি কখনো ভাবি আমাকে পার্টনার আমাকে পার্টনার মেরেছে, আমি বারবার জিজ্ঞাসা করি মেরেছে না মারপিট হয়েছে? হ্যাঁ, আমি ওকে চিমটি কেটেছিলাম, তারপরে ও আমাকে ধাক্কা মেরেছে। তো এই যে জায়গাগুলো সব সময় আগে আমার ব্রেনের মধ্যে কী নিচ্ছে, ও আমায় ধাক্কা মেরেছে, কিন্তু তার আগে আমি একটা চিমটি কাটলাম, কিংবা তার আগে আমি হয়তো ওকে মেরেছি, সেটা কিন্তু কিছুতেই নিজের কাছেও স্বীকার করছি না। ও কেন আমাকে মেরেছে সেটা নিয়েই আমি বেশি টেনশনে, সেটা নিয়েই আমি বেশি চিন্তা করছি, সেটাতেই মনে হচ্ছে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমাকে ভালোবাসে না। এরপরে যেটা রয়েছে স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, যদি ব্লেমকে কমাতে হয় তাহলে পার্টনারের যে গুণগুলো রয়েছে সেগুলোকেও নার্চার করতে হবে, সেগুলোকেও মাথার মধ্যে, সেগুলোকে আপনার কগনিশন লেভেলে, আপনার ভাবনার মধ্যে তার একটা পার্মানেন্ট বাসস্থান করতে হবে, যে আমার পার্টনারে কিন্তু এইগুলো ভালো। হতে পারে ও হয়তো রান্নাটা করতে পারে না ভালো, বা হতে পারে ও হয়তো দারুণ একটা ইনকাম করে না, কিংবা হতে পারে ওর হয়তো এই সমস্যাটা রয়েছে, কিন্তু বাকি এই দিকটা কিন্তু খুব ভালো। মানে যত আমরা অপরে, শুধু পার্টনার বলে না, পৃথিবীর সমস্ত মানুষের আমরা যদি ভালো দিকটা, প্রশংসনীয় একটা জায়গা তৈরি করতে পারি, এবং সেটাকে একদম স্থায়ীভাবে নিজের মনে রাখতে পারি, তাহলে অনেক সময় দেখবেন আপনার ভেতরে যে যন্ত্রণা, যে জ্বালা, যে কষ্ট, সেটা কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। এরপরে আসছি যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, কবে একটা কি ঘটনা ঘটেছিল, পার্টনারের মা কি বলেছিল, বা পার্টনারের বাবা কি বলেছিল, বা শ্বশুর বাড়িতে আমাকে কি ধরনের কথা শুনতে হয়েছিল, সেটা নিয়ে আজও চলছে কনস্ট্যান্ট। জানেন, কিছুদিন আগেই একটা সার্ভেতে বলা হচ্ছিল যে, এবং সেই একটা বৈজ্ঞানিক একটা তথ্য আমাদের সামনে এলো, যে আমাদের ব্রেনে আলফা বিটা যেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি এতটা চেঞ্জ হয়ে গেছে, এবং তার ফিজিক্যাল হেলথ এতটা ভালো হয়ে গেছে, যখন সে তার ভেতরে যত যন্ত্রণা, যত বিরক্তি, সমস্ত কিছুকে সে কমপ্লিটলি সেখান থেকে রিকভার করেছে, সে সুস্থ হয়ে গেছে। এবং যখন বৈজ্ঞানিকরা জিজ্ঞাসা করছে যে কিছুদিন আগেও তোমার ব্রেনের এই কন্ডিশন ছিল, এখন কি করে তোমার ব্রেন এত কাম অ্যান্ড কোয়াইট আর এত সুন্দরভাবে কাজ করতে পারছে, ভদ্রমহিলা তখন বলছেন, আমি এতদিন ধরে, প্রায় 10-12 বছর ধরে আমি সারাক্ষণ
অসন্তুষ্টিতে ভুগতাম, সারাক্ষণ আমার সঙ্গীর ভুলগুলোকে আমি বয়ে বেড়াতাম এবং বিরক্তিতে আমার আপাদমস্তক ভরে থাকতো। সারাক্ষণ ভেতরে ভেতরে আমি রাগ করতাম, চিৎকার করতাম, অশান্তি করতাম। কিন্তু কিছুদিন ধরে আমি থেরাপি করার পর আমি ক্ষমা করতে শিখেছি। আমার এখন আর কিছু যায় আসে না। আমি যেটা করতে পারি সেটা আমি করে নিই, যেটা আমি করতে পারি না সেটা নিয়ে বারবার করে চিৎকার করি, এবং যেটা সেও করতে পারছে না সেটা নিয়ে বারবার করে কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করি না, বরং চেষ্টা করি সেই বিষয়টাকে ওভারলুক বা লেট গো করে দেওয়ার। ভাবুন একবার যে তাহলে আমরা যদি আমাদের সঙ্গীর ভয়ানক ভুলগুলো হয়তো ক্ষমা করতে পারি না, কিন্তু ছোটোখাটো ভুলগুলো যদি ক্ষমা করি, হাউস হোল্ড ওয়ার্কে কিছু ভুল হয়ে গেছে, কিছু কথাতে ভুল হয়ে গেছে, কিছু কাজে ভুল হয়ে গেছে, সেগুলো নিয়ে নিত্যদিন আলোচনা না করে, সেগুলো নিয়ে তুমি তো পারোনি, তুমি তো করোনি, এগুলো না করে যদি আমি ক্ষমা করে দিতে পারি, আমার থেকে সুখী মানুষ, আমাদের থেকে সুখী দম্পতি কেউ নেই। এই ভিডিওটা যদি আপনারা দুজনে মিলে বসে দেখেন, দুজনের জন্যই কিন্তু একদম 100% অ্যাপ্লিকেবল। এটা শুধু স্বামী শুধু স্ত্রী নয়, এটা দুজনের জন্য, এবং সেই কারণেই বলছি ভিডিওটা এতটা এতটা ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে আরেকটা বিষয় ডেফিনেটলি আলোচনা করব, কমিউনিকেশন করা। আমি বারবার বলি কমিউনিকেট করা, কিন্তু অনেক সময় দেখা গেছে যে অত্যন্ত বেশি কথা বলার ফলেও কিন্তু সমস্যা বেড়েছে। অনেকেই বলে কথা বলতে শুরু তো করলাম, ম্যাম আপনি তো কমিউনিকেট করতে বলেছিলেন, কথা বললেই তো ঝগড়া হয়। কথা বললেই যদি শুধু অন্যের খুঁত, অন্যের বাড়ির লোকের খুঁত এগুলোকে প্রকাশ করা হয়, বা তুমি বাবা হিসেবে ভালো না তোমার জন্য আমার সন্তান খারাপ হচ্ছে, তুমি মা হিসেবে ভালো না তোমার জন্য আমার মেয়ে খারাপ হচ্ছে, এই যে সারাক্ষণ গল্প করতে গিয়ে কথা বলতে গিয়ে চলে এলো, সেইখান থেকে দেখবেন বেশিরভাগ সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকক্ষণ গল্প করার পরেই ঝগড়ার একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেটা কিন্তু অত্যন্ত বেশি ওভার কমিউনিকেশনেও এটা একটা সমস্যা হয়। একটা দূরত্ব থাকা দরকার, একটা স্পেস একে অপরকে দেওয়া দরকার, নিজেদের জীবনে নিজেদের হবিকে কালচার করা দরকার। সারাক্ষণ বিয়ে হয়েছে মানেই আমার হাজব্যান্ডের এই আমার চেঞ্জ করার দায়িত্ব, কেউ দেয়নি আপনাকে এই দায়িত্ব। আপনার নিজের জীবনে আপনি কি কি করতে পারেন সেটা আপনার শুধুমাত্র দায়িত্ব। অবশ্যই একটা মানুষের সাথে এক ছাদের তলায় থাকতে গেলে যতটা কমফোর্টেবল করা যায় সেটা তো আমরা করবোই, সেটা তো চেষ্টা করবোই, কিন্তু যেটা করা যায় না সেটা নিয়ে যদি বারবার হাত পা ছুড়ি, আমার হাত পাই ব্যথা হবে এবং আমার কষ্ট হবে, আমার অরণ্যে রোদন হবে। আর অরণ্যে রোদন মানে সেখানে কিন্তু আমার কোনো ওয়ে আউট নেই, আমার কোনো পথ নেই, কোনো সমাধানের রাস্তা নেই। এটা বুঝতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমাদের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বারবার বলি স্বামী স্ত্রীর মধ্যে সন্তানও যখন তৃতীয় ব্যক্তি, তখন শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর এরা কি করে আপনাদের সর্বক্ষণের সাথী হতে পারে? নয়। আপনারা যখন নিজেরা থাকছেন তখন শুধুমাত্র আপনাদের সময়, এবং এটা মনে রাখবেন কোনো পার্টনার, কোনো সঙ্গী চায় না যে তার বাড়ির মানুষ তার পার্টনারকে অপমান করুক। অর্থাৎ কোনো হাজব্যান্ড চায় না যে তার ওয়াইফকে তার মানে বাড়ির লোকরা অপমান করুক, বা কোনো ওয়াইফও চায় না যে তার হাজব্যান্ডকে তার বাড়ির লোক অপমান করুক। তাই এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট যে যদি তার বাড়ির লোক এটা করে থাকে, ডেফিনেটলি কিন্তু স্ট্যান্ড নিতে হবে। কারণ এই মানুষটি আপনার ভরসায় সংসারে এসেছে, বা এই মানুষটি আপনার ভরসায় শ্বশুরবাড়িতে গেছে। তাই অবশ্যই তাদের হয়ে নয়, আপনার পার্টনারের হয়ে কিন্তু এই স্ট্যান্ডটা আপনাকে নিতে হবে, বলতে হবে। যদি না বলেন তাহলে পার্টনারের কিন্তু একটা অসম্মান, অসন্তোষ, অভিমান এবং অপমান সবটাই কিন্তু জমা হতে থাকবে। সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু ভালো করে টিকিয়ে নিয়ে যাওয়া বা আনন্দ সহকারে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপরে আসি যে পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কোন কোন জায়গায় মনে হচ্ছে যে না সত্যি সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। প্রথমত হচ্ছে বহু দিন ধরে যদি সেক্সুয়ালি কোনো রকম ইন্টারেস্ট পার্টনারের না থাকে, তাহলে দেখতে হবে, বুঝতে হবে যে না, তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন, বা আলোচনা করা দরকার, বা কোনো বিশেষজ্ঞের কাছে পৌঁছানো দরকার যিনি এই বিষয়টা নিয়ে সমাধান করতে পারে। এবং এটাতে মাথায় রাখতে হবে যে পার্টনারের ইন্টারেস্ট কেন কমে গেল সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই এটার জন্যই আমাদের কাছে মানুষ আসেন যে শুধুমাত্র
যৌন সম্পর্ক শুধুমাত্র ইন্টারকোর্সটাই কিন্তু যৌন সম্পর্কের মধ্যে পড়ে না, তাছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আমরা কাপল থেরাপিতে বলি বা বলে থাকি। সেগুলোও যদি না হয়, ইন্টিমেটও না হয়, কাছাকাছি না থাকে একে অপরকে, অনেক সময় দেখা যায় সেক্সুয়াল রিলেশনে হয়তো সে অতটা ইন্টারেস্ট ফিল করছে না, কিন্তু পার্টনার যথেষ্ট চেষ্টা করছে ভালো রাখার তার পার্টনারকে। তো এই জায়গাগুলো বুঝতে হবে। কিন্তু যদি বছরের পর বছর হয়ে যায় তাহলে কিন্তু এটা অ্যালার্মিং। আমাদের এই অ্যালার্মিং ব্যাপারটাও মনে রাখতে হবে। পার্টনার কথায় কথায় অপমান করছে, অসম্মান করছে, গায়ে হাত তুলছে, এবং সেই জায়গায় মনে হচ্ছে তার নার্সিসিস্টিক পার্সোনালিটি রয়েছে, কিংবা নানান ধরনের বর্ডার লাইন ডিসঅর্ডার রয়েছে, বা পার্সোনালিটির অন্যান্য মানে সিজোটাইপাল বা সিজয়েড পার্সোনালিটি রয়েছে। এগুলো যখনই থাকছে তখনও কিন্তু মনে রাখতে হবে যে সেটাও কিন্তু অ্যালার্মিং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কি কি, যদি একের পর এক মানে বারংবার পরকীয়ার হিস্ট্রি থাকে, তাহলে সেটাও কিন্তু অ্যালার্মিং সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই রকম মানুষজন কিন্তু কখনোই ভালো সঙ্গী হতে পারে না, রিলায়েবল হতে পারে না, এবং বারবার যদি তাকে আমি অবিশ্বাস করি তাহলে আনন্দ সহকারে স্যাটিসফ্যাকশনের সাথে বাঁচবো কী করে, এগুলো কিন্তু অ্যালার্মিং। অবশ্যই সেই জায়গায় কিন্তু আপনাকে ভাবতে হবে, বা আপনাকে মনে রাখতে হবে, বা আপনাকে এই নিয়ে কাজ করতে হবে। কিন্তু যে বিষয়গুলো আজকে আমি বললাম, এগুলোর ওপরে যদি আপনি কাজ করেন, আপনি দেখবেন অনেক জায়গা থেকে আপনি চিন্তামুক্ত হবেন, একটা সুন্দর সম্পর্ক রাখতে পারবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মানুষটি সন্তান বড় হয়ে যাবে, তারা নিজেদের কেরিয়ারে চলে যাবে। আপনার সঙ্গী আসলে আপনার জীবনে সবথেকে বড় সবথেকে বড় সহায়ক, সব দিক থেকে। কারণ একটা বয়সের পর, হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, একটা বয়সের পর আপনার হাজব্যান্ড বা ওয়াইফই আপনার সব থেকে কাছের মানুষ, সব থেকে কাছের বন্ধু, একমাত্র নির্ভরতার জায়গা। তাই এই সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে, এবং এই ভিডিওটা আপনাদের সব থেকে বড় কথা কাজে লাগবে। আজকের মতো এই অবধি। কাপল থেরাপি নিয়ে খুব তাড়াতাড়ি লাইভে আসতে চলেছি। অবশ্যই আমার ফেসবুক পেজের দিকে চোখ রাখবেন। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।